এটা আমার মায়ের মাসির সঙ্গে ঘটেছে। ওটা ব্রিটিশ আমলের বাড়ি, যেটা মামা বাড়ি আমার ছিল। আমার দিদার একটু বিহেভিয়ারিয়াল চেঞ্জেস চোখে পড়ে, তার সঙ্গে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ বলছে। আমি ঝাঁপতে ওকে। একটা সাদা কাপড় মতো পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, ঠিক ওরকম সামনে থেকে আসছে। যাচাই করতে যে ওটা মানুষ না অন্য কিছু থুতু ফেলে তার গায়ে। আমার না মনে হচ্ছে ওই আর্চের পাশ দিয়ে একটু একটা দেখছি। একদিন আমি ঢুকেছি স্নান করতে, ঢুকে না আমার একটা কেমন জানি না ফিলিং হলো আমি একা নই, আমার না কেমন একটা ভীষণ অস্বস্তি হতে না আমি বেরিয়ে এসেছি। ওনার হাজব্যান্ড বাথরুমে গেছেন, বাথরুমের ছিটকিনিটা একটা সাইডে ঘুরিয়ে আমরা অনেক সময় বন্ধ করি, তো উনি আর অতটা বন্ধ করেননি, জাস্ট টেনে দিয়েছেন ছিটকিনিটা। উনি বলছেন, মুখে চোখে জল দিচ্ছেন, উনি পরিষ্কার দেখছেন ছিটকিনিটা এরকম সার করে সাইডে ঘুরে গেছে। না দাঁড়িয়ে আছিস, দেখ না আমার পায়ের কাছে কি দাঁড়িয়ে রয়েছে। আমি পরিষ্কার দেখেছি চুল খোলা কেউ একটা দাঁড়িয়ে আছে, পেছন ফিরে দাঁড়ানো, বেশ এতটা চুল, কোঁকড়া কোঁকড়া চুল আমি দেখেছি কতটা দাঁড়িয়ে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আবার একজন নতুন গেস্টকে নিয়ে আমি চলে এসেছি, চান্দ্রী দাশগুপ্ত। অ্যান্ড অলওয়েজ দাশগুপ্ত আমার ফেভারিট, কারণ আমিও বদ্যি ব্রাহ্মণ, তো আমাদের একটা আলাদাই খাতির আছে। তো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড থেকে কানেকশন, অ্যান্ড তারপরে আজকে স্টুডিওতে কেমন লাগছে? নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা কিন্তু ফার্স্ট পডকাস্ট। হ্যাঁ একদম। তো একদম ফ্রেশ নিউ কালেকশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে। পুরো এপিসোডটাতে কেউ বোর হবে না, কারণ একদম পিওর ভৌতিক একটা এপিসোড হতে চলেছে। ওর মায়ের মাসির একটা ভূতের গল্প, আর তার সাথে ওদেরই একটা ফ্যামিলির ভৌতিক ঘটনা। এর বাইরে কিন্তু কিছুই বলার নেই। একদম স্টার্ট করবো চান্দ্রীর সাথে। লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল তো অনেক অনেক থ্যাংক ইউ আমাকে অপরচুনিটিটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমার অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। এই যে আমাকে ক্যামেরার ওপার থেকে দেখে এতটা নিজের মনে করে তুই নিজে কানেক্ট করেছিস, এসেছিস এতটা কষ্ট করে আমার জন্য, আমি তার জন্য কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল। মানে এরকম একটা অপরচুনিটি পাওয়ারও তো, যেখানে নিজেদের কথা ঠিক নিজের মতন করে বলা যায়। হ্যাঁ একদম, এটাই হচ্ছে ইয়ে। তো প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার মায়ের মাসির সঙ্গে ঘটেছে। তো তার জন্য কিছু ইন্ট্রোডাকশনস আমি বলে নিচ্ছি, যে ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক যেগুলো। এবার আমার মামা বাড়ি বেসিক্যালি নর্থ কলকাতা, মানিকতলা, ওখানে আমার মামা বাড়ি। এখন মামা সল্টলেকে চলে গেছে, মাসি লেক টাউনে। তো ওটা ব্রিটিশ আমলের বাড়ি, যেটা মামা বাড়ি আমার ছিল। এবার সেখানে থাকতেন আমার দাদু দিদা অবভিয়াসলি, আর আমার মায়েরা 3 ভাই বোন, আমার মাসি, মা, মামা ছোট। এবার যখনকার ঘটনা বলছি, তখন আমার মা বা মামার জন্ম হয়নি, মাসি কয়েক মাসের, মানে আমার মাসি উনি কয়েক মাসের। তো ধরে নাও মোটামুটি 1948 এরকম হবে মোটামুটি ঘটনাটা ওরকম। এবার ওনাদের সঙ্গে থাকতেন আমার মার ঠাকুমা ঠাকুরদা, আবার দিদার মানে আমার দিদার মা বাবাও থাকতেন ওখানে। ওনাদের যেহেতু 3 মেয়ে, ছেলে নেই তখনকার দিনে যেরম হতো, তো 4 মেয়ে ওনারা টোটাল। তো ছোটো মেয়ের কাছেই মেনলি থাকতেন। এবার এখানে আরও একটা জিনিস বলছি, আমার মার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, মানে উনি ছিলেন বাঘা যতীনের একদম মানে খুব ক্লোজ, মানে ফ্যামিলি রিলেশন ছিল। তো মানে ওনাদের মাইন্ডসেটটা একটু অন্য রকমের হয়। আর আমার মার দিদিমা ছিলেন টিচার, তার বড় মাসি ছিলেন টিচার। তো ওই মাইন্ডসেটগুলো একটু অন্য রকমের, যে সচরাচর দুম করে কোনো ভৌতিক ঘটনা, মানে কোনো আনইউজুয়াল কিছু হলে সেটাকে যে ভৌতিক বলে মেনে নেবে, সেটা ঠিক নয়। এবার ঘটনাটা ঘটে ওনার সেজো মেয়ের সঙ্গে, বড় মাসি মেজো মাসি সেজো মাসির সঙ্গে আর কি। এবার জিনিসটা হয়, রাস্তাটা আমি বলছি নর্থ কলকাতায়, এই রাস্তাটা হয়তো এখনও আছে, আমি অ্যাকিউরেট জায়গা বলতে চাইছি না। এবার একটা সাইডে, মানে ওটা একটা গলি মতন, কিন্তু নর্থ কলকাতার গলি তো কিছু থাকে যে চোড়া গলিগুলো সরু সরু, ওরকম না, এটা বেশ চওড়া রাস্তাই বলা চলে।
আর একটা সাইডে একটা হোস্টেলের পেছন দিকটা পড়ছে, ওকে। বড় দেয়াল, সেরকমই হোস্টেলের পেছন দিক পড়লে ওদিকে কোনো ব্যালকনি বা কিছু তো নেই, তো ওদিকটা অন্ধকার অন্ধকারই। আর আরেকটা সাইডে পড়ছে একটা খ্রিশ্চানদের কবর, আচ্ছা। ঠিক আছে। এবার তার সঙ্গে গাছপালা উঠে দুদিক থেকে এমন অবস্থা যে রাস্তাটা দিনের বেলাতেও একটু অন্ধকার অন্ধকার থাকে। আর তখনকার দিনে তো এত সুলভ শৌচালয় ব্যাপারটা ছিল না, তো ওই রাস্তাটা ছিল একটা টয়লেট করার একদম মানে খুব সুন্দর জায়গা। তো সচরাচর কেউ ওই রাস্তায় এমনিতেও ঢুকতো না। এবার ব্যাপারটা হচ্ছে যে ওখানে একটা প্রচলিত হয় যে কাউকে একটা একটু রাত্রের দিকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এবার দেখতে পাওয়া যায় কীরকম, মানে কেউ কোনো দিনও যে পারফেক্ট একটা কাঠামো দেখেছে সেটা কিন্তু নয়। একটা আবছা মতন মনে হয় যেন একটা চাদর কিছু যদি সাদা চলে আসে সামনে, মেঘ বা ওরকম যেন একটা ছায়া মতন হয় না, আবছা মতন জিনিসটা, নট ভেরি ক্লিয়ার। হ্যাঁ, ওটা এরকম এগিয়ে আসছে, এরকম দেখতে পায়, চলে যায়। এটা বেশ কিছু লোকজন যারা ইউজুয়ালি ওটা শর্টকাট হিসেবে ব্যবহার হতো, তো রাত্রের দিকে, তখনকার দিনের রাত 9টা, 9:30, 10টা মানে অনেকটাই রাত, তো তখন কেউ হয়তো ফিরছে বা এরকম অনেকে দেখেছে। তার পরবর্তী আর কিছু সেটা নিয়ে শোনা যায়নি। এবার ভালো কথা, একদিন ওই সেজো মাসি উনি ফিরছেন, মানে শর্টকাট করছে বাড়ির থেকে। এবার ওনার মেয়ে, তখন এই যে বললাম আমার নিজের মাসির বয়সটা বললাম কয়েক মাসের, ওনার মেয়েও কিন্তু ওরকমই ছোট, মোটামুটি দুজনের খুব বয়সের ডিফারেন্স নেই। তো উনি বাড়ি ফিরছেন, আর তার আগের একটা ছোট্ট ইনসিডেন্ট বলে নিচ্ছি। তার কয়েক মাস আগে ওনারা শুনেছেন ওনাদের যিনি শ্যাকরা ছিলেন তার সঙ্গে একটা হয়েছিল, সে রাত করে কারোর বাড়িতে গয়না দিতে যাচ্ছে, আর উনি বেশ হাট্টা কাট্টা, তখনকার দিনে সে কুস্তি করা লোক এরকম বেশ, তো উনি পকেটে গয়নাটা একাই যাচ্ছেন রাস্তাতে, ওই রাস্তাতেই ঢুকেছেন। এবার উনি যাচ্ছেন, উনি ওই জিনিসটা দেখেছেন, একটা সাদা কাপড় মতন, মানে মনে হচ্ছে পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটা কিছু এগিয়ে আসছে। উনি দেখেছেন, কোনো কিচ্ছু করেননি, উনিও সাইড দিয়ে উনি ফার্স্টে ভেবেছেন যে কোনো চোর ডাকাত হতে পারে, গয়না নিয়ে যাচ্ছেন, হতেই পারে, তো উনি সেটা নিয়ে আর কোনো কিচ্ছু না করে পকেটটা হাত দিয়ে চেপে উনি বেরিয়ে গেছেন। এবার ওনার কাছ থেকে কি করে ঘটনাটা জানে, তারপরেই আমার দিদা বা কেউ গেছিল, উনি 2-3 দিন দোকান বন্ধ, তারপরে এসছে শরীরটা খারাপ, তো বলছে না এরকম আমার খুব পেট খারাপ, জ্বর হয়েছিল, হয়েছিল। এইটা একটা ইনসিডেন্ট। এইবার সেই রাস্তার মধ্যে দিয়ে ওই দিদা আর কি, মায়ের মাসি আর কি, উনি রিক্সা করে, ওই হাতে টানা রিক্সা যাচ্ছে। এবার সঙ্গে ছিল ওনাদের বাড়ির কাজের লোক একজন, একটি বাচ্চা ছেলে 14-15 বছরের। এবার সে বসেছে ওই রিক্সার যে পা রাখার জায়গাটা, সেখানে ও বসেছে, রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে। তো রিক্সাওয়ালা ফার্স্টে অনেকবার বারণ করেছে, দিদি এইগুলিতে ঢুকবো না, আচ্ছা না দেরি হয়ে যাচ্ছে, এখান দিয়ে যত কী হয়েছে তোমাদের যত যা হয় আর কি। আর এই যে দিদার কথা বলছি, এই একটু ছিলও অদ্ভুত, মানে অদ্ভুত মানে কি বলো তো, বাচ্চাদের মতো, আচ্ছা এখান দিয়ে যেতে না করেছো তো ওখান দিয়েই যাবো। আর মানে ওনার ইনসিডেন্ট একটা ছোট্ট মাঝখানে আবার শেয়ার করে নিচ্ছি, মানে কিরম বলো তো, ভোরবেলা ঠাকুর দেখতে বেরিয়েছে সব বাচ্চাদের, মানে বোনেদের বাচ্চা, জায়েদের বাচ্চা, পুরো একটা টিম নিয়ে বেরিয়েছে ঠাকুর দেখতে দুর্গাপুজোয় ভোরের দিকে। ফিরছে যখন, তখন না বলে কি পাড়ায় ঢুকে এই দরজাগুলো নক করতে করতে যাই না, 3-4টে দরজা ঠাক 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 করে নক করে দিয়ে বেরিয়ে চলে গেল। চাইল্ডিশ বাই নেচার। হ্যাঁ, তো এরকম ছিল। তো উনি বলছে যে যেতে কি হয়েছে, যাবো চলো না, কি হয়েছে চলো। তো বাচ্চা যে ছেলেটি সামনে বসে, ও গ্রামের একদম বাচ্চা, ও বলছে হ্যাঁ যাওয়ার কি আছে, যা হয় আর কি, ও তাও চুপচাপ করে নিয়েছে, যাচ্ছে। ঠিক সেম জিনিস চোখের সামনে পড়েছে ওদের। আর এটা রাত, মানে প্রায় ধরো 10টা এরকম, বেশ রাত তখনকার দিন অনুযায়ী। ঠিক ওরকম সামনে থেকে আসছে, ও আসি মানে যেখান দিয়ে এন্ট্রান্সটা, ওখান দিয়ে না, উল্টো দিক থেকে আসে, ওখান থেকে আসছে। রিক্সাওয়ালাটা মাথা নিচু করে বেরিয়ে গেছে,
কাজের লোকটা কিচ্ছু করেনি, সেও বসে রয়েছে। এটা পরে জানা যায়, যখন মানে অ্যাকচুয়ালি এক্সরসিজম ব্যাপারটা হচ্ছে, তখন আর কি ঘটনাটা ওনার মুখ দিয়ে বেরোয় যে কী করেছিল। ও যাচাই করতে যে ওটা মানুষ না অন্য কিছু, থুতু ফেলে তার গায়ে, ঠিক আছে। এবার ও কিন্তু ওইটার পরে আর দেখতে পাইনি, ও বাড়ি চলে এসছে নর্মাল। এবার মোটামুটি 1-2 সপ্তাহ যেরকম একটু বিহেভিয়ারিয়াল চেঞ্জেস মানে চোখে পড়ে। সেগুলো প্রথমত স্বাভাবিক সারাদিনের কাজকর্মে স্ট্রেস বলে মানুষজন ধরে নেয়, কে হুট করে ধরবে যে ভূতে ধরা ব্যাপারটা। হ্যাঁ, তো সবাই সেটাই ভেবেছে যে বোধহয় সারাদিন কাজ করে স্ট্রেসড হয়ে যায়, সেই জন্য হয়তো একটু খিটখিটে মেজাজটা হয়ে গেছে। অথচ মানে উনি ওই যে বললাম খুব চাইল্ডিশ, খুব ভালো, এমনিতে খুব নম্র স্বভাবের। তো সে যখন কথায় কথায় ইরিটেট হয়ে যাচ্ছে, যা মুখে আসছে বলে দিচ্ছে, কোনো রিলেশন মেনে কথা বলা নয়, মানে ওনার মধ্যে হঠাৎ একটা অ্যাগ্রেসিভনেস এসে গেছে। আর অ্যাগ্রেসিভনেসটা কিন্তু এক ঝটকায় না, আস্তে আস্তে হচ্ছে, আর সেটা ভায়োলেন্সে পরিণত হচ্ছে। মানে ওই 1-2 সপ্তাহের পর দাঁড়াচ্ছে কি একটু রেগে গেলে জিনিসপত্র ছুড়ে দিচ্ছে, বাচ্চাটাকে তো দেখতেই পারে না, ধরেই না, এরকম একটা ব্যাপার। নিজের বাচ্চা, ফার্স্ট চাইল্ড, সেটাকে যদি ওরকম করবে, কি হচ্ছে, কোনো প্রবলেম। এবার বাড়ির লোকজন যে যা আমি ডিসক্রিপশন দিলাম, তো মার দাদুর প্রথম কথাই হচ্ছে নিশ্চয়ই মন খারাপ কোনো কিছু নিয়ে। ভূত প্রেতটা মানে কোনো অ্যাঙ্গেলেই মাথায় আসেনি কারোর। এইবার এটা মোটামুটি 1 মাস চলছে এই ঘটনা। তার সঙ্গে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ বলছে, ওকে। আর এমন এমন কথা বলছে যেগুলো হয়তো প্রচলিত নয়। হ্যাঁ, ইংলিশটা অবভিয়াসলি সবাই আমরা বলি বা তখনও বলতো, সেটা ঠিক আছে, কিন্তু ওই অ্যাকসেন্টে বলাটা ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। এবার ওরকম অ্যাকসেন্টে কথা বলছে, ভাত খেতে বসে কাঁটা চামচ চাইছে, মানে এরকম, এটা নেই মানে সে ন্যাপকিন চাই, ওটা চাই, সে কাটলেরি আর কি, মানে এরকম ধরনের অ্যাটিটিউডটা। কি হয়েছেটা কি? এবার তারপরে জিনিসটা দাঁড়ালো, আমরা যেরকম কফি খুব ক্রিম টিম দিয়ে ক্যাপুচিনো বা যে ব্যাপারটা, চা আমরা মালাই মার্কে যে চা বলি, হ্যাঁ, ওরকম চা খুব দুধ টুধ দিয়ে এনে, এই নাও ডবল ক্যাফের চা। ডবল ক্যাফে ব্যাপারটা কি? তা আমরা তো কোনোদিন শুনিনি, যদি আমার মা এখন এটা খুব চালায়, চাটা ওরকম বানালে তো মা খুব করে ওরকম বলে। ও আচ্ছা, এটা কি ওই সেই ভূতের থেকে ইন্সপায়ার্ড? আচ্ছা, গট ইট। হ্যাঁ, এবার তোর বলছে এই কথাটাও কোথায় জানলো, এই টার্মসগুলো আরও অনেক রয়েছে যেটা আমারও তো মানে শুনে শুনে আসছি গল্পটা, না তো বলছে এরকম টার্মস ইউজ করে, করে। এবার মোটামুটি 1-1.5 মাসের মাথায় তখন ওনার এই বোনের বাড়িতে দিয়ে যায়, বাবা মা সবাই রয়েছে, এখানে লোকজন বেশি, ওটাও জয়েন্ট ফ্যামিলি, মানে ওনার শ্বশুরবাড়িও জয়েন্ট ফ্যামিলি, কিন্তু ওনারাই ওখান থেকে বললেন না, কেন জানি না মনে হচ্ছে ওর বোধহয় হয় শরীর খারাপ, বা মানে ওই আমরা বলি না চেঞ্জের দরকার, তো থাক না কিছুদিন গিয়ে মা বাবার কাছে থাকুক, ভাই বোনদের সঙ্গে থাকলে ভালো থাকবে, তো নিয়ে এসছে। এখানে আসার পরে তাণ্ডবটা বাড়তে থাকে, কখনো দিন নেই রাত নেই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, কি পড়ে আছে না পড়ে আছে কোনো নেই, স্ট্রেট খালি পায়ে বেরিয়ে গেল রাস্তায়। যে মানুষটা খুবই, বলছি আমি বারবার, ভীষণ শান্ত ভদ্র স্বভাবের, আর ওই রকমভাবে দুম করে উইদাউট এনি রিজন বেরিয়ে গেল, দরজা টরজা খোলা টোলা বেরিয়ে গেল রাস্তায়। তারপরে নর্থ ক্যালকাটার পুরনো বাড়ি, উঁচু উঁচু পাঁচিল, পাঁচিল বেয়ে পাঁচিলে উঠে বসে আছে। এবার যখন গেছে কেউ একটাই, কোথায় ঘরে নেই দেখতে গেছে, এবার আমার দাদু যে মানে মার বাবা, উনি উঠেছে, বলছে আর তুই করে এদিকে আয় আমি ঝাঁপ দেবো, এরকম, এদিকে আয় আমি ঝাঁপ দেবো। এবার তাকে তো মানে সে কোনো রকমে নামানো, সে বাবা বাছা বলে তাকে নামানো, এইরকম। আর মানে দিনে দিনে একটা ড্রাস্টিক চেঞ্জ। এবার ওনার বাবা, তিনি তো স্বাধীনতা সংগ্রামী মানুষ হিসেবে, তোমাদের যত কিছু না, মন মেজাজ ভালো না, কোথাও বেড়াতে টেড়াতে নিয়ে যাও, ডাক্তার দেখাও, এত রকমের ডাক্তার রয়েছে, আর ওনার প্রচুর বন্ধু বান্ধবও ছিলেন সেরকম, যে ডাক্তার দেখাও, করো। ভূত প্রেত আর কী হয় নাকি,
সব কিছু হয় না। ঠিক আছে, এবার চলতে চলতে জিনিসটা মানে এমন পর্যায়ে যায় যে বাড়িতে কেউ টিকতে পারছে না। আর মানে সেটা মানে ভীষণ বাজে একটা টার্ন নিতে আরম্ভ করে। খাওয়া দাওয়া বন্ধ, শুয়ে রয়েছে, তো মানে শুয়েই রয়েছে সারা দিন রাত, ওরকম শুয়েই রয়েছে, কোনো রিয়্যাক্ট করছে না, করছে না, খাচ্ছে না, দাচ্ছে না, করে না। তারপর ওরকম কেউ যদি খেয়াল না করে, হঠাৎ হঠাৎ পাঁচিলে ওঠা, রাস্তায় বেরোনো, মানে লাইফ রিস্ক হয়ে যাওয়ারও চান্সেস। হ্যাঁ, উনুনের সামনে গিয়ে, তখন কাছে বড় বড় কয়লার উনুন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। তো এইরকম দেখতে দেখতে তখন আমার মানে মায়ের ওটা হবে মেজো মেশো, উনি একদিন দেখে বললেন, না আমার জিনিসটা না স্বাভাবিক লাগছে না। ডাক্তার বদ্যিও হয়েছে, যা হয় ডাক্তার ঠাক্তার দেখানো, কোনো ওষুধের কোনোই রিয়াকশন কিছু হচ্ছে না। তো বলছে না আমার না জিনিসটা স্বাভাবিক লাগছে না। আমরা তো ডাক্তার দেখালাম, জায়গা চেঞ্জ, যা বলা হচ্ছে নর্মাল ইয়েতে যা হয় আমরা তো সবই করলাম, কিন্তু এর কিছু তো দেখছি না। আর হাবভাবটা দিনকে দিন একটু অদ্ভুতের দিকে যাচ্ছে, চোখ মুখ কীরকম এদিকে কালশিটে পড়া, চোখগুলো একটু রেডিশ একটা টেঞ্জ চোখের মধ্যে। তো বলছে কীরকম একটা লাগছে ওকে, আমার ভাল লাগছে না। তো আমাদের এরকম একজন পরিচিত ভদ্রলোক আছেন, তো একবার দেখি না, ওনাকে ডাকি। আর উনি কোনো ফিজ নেওয়া, তখনকার দিনে এত ছিলও না, তো উনি কোনো ফিজ টিজ নেওয়ার ব্যাপার নেই, তো ওনাকে দেখি না বলে। তো এরা তখন যখন মেয়ের এইরকম অবস্থা দেখে, তো মার দাদু দিদিমা বলেন ঠিক আছে। আর বড় মাসি যে, মানে এদের কাছে সে একটা বিরাট পজিশন হোল্ড করতো, মানে দাদু দিদিমা তো রয়েছেই, মানে যেহেতু বড় মেয়ে, আর ভাইরা সবই মারা গেছে, মানে ওনার ছেলে ছিল, ছেলেরা মারা যায়, তো যার কারণে ওই বড় মাসেই এভরিথিং। তো উনিও তখন বললেন না, এই তো একে ঠিক আছে দেখি, রিস্ক নিয়ে দরকার নেই। তো ভদ্রলোককে ডাকা হলো। এবার যে ভদ্রলোককে ডাকা হলো, ওনার নামটাও আমি ঠিক বলতে চাইছি না, হ্যাঁ, তো আমি ঠিক বলতে চাইছি না, কিন্তু উনি সাধক ছিলেন, মায়ের পুজো করতেন। আর ওনার ঘরটাও, মানে আমি মায়ের কাছে ডিসক্রিপশন শুনেছি, অ্যাজ সাচ কিছু নেই, যে ঘরে পুজো করতেন মায়ের একটা ফটো, সামনে পদ্মফুল দিয়ে উনি পুজো করতেন, মানে ভেরি সিম্পল ওয়ে। এবার শুধু উনি এইখানে জাস্ট ইন দ্য মিডল একটা ছোট্ট একদম, মানে সে মনে হবে পিন দিয়ে পড়া একটা রেড ডট মতন ওনার, আর কিচ্ছু না, মানে হি ওয়াজ লাইক দিস। আর হ্যাঁ, লাল রঙের ড্রেস পরতেন। এই তো ওনাকে ডাকা হয়। এবার উনি যখন এসছেন, এবার মামা বাড়ির সামনে না একটা মাঠ, বড় মাঠ, মাঠের পাশ দিয়ে বাড়িগুলো, উনি মাঠের মুখটাতে এসেছেন। এ বাড়িতে জিনিসপত্র ফেলাফেলি, আর মানে গালাগালি, ইংলিশে যে অত গালাগালি হয়, স্ল্যাংস ইউজ করা যায়, যা আসছে বলে যাচ্ছে, বলছে ও কেন এসেছে, ওকে চলে যেতে বলো, কেন এসেছে। এবার একে তো ধরে রাখতে পারে না, আর বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা একদম, সে দুটোকে নিচে আমার দিদা নিয়ে রয়েছে, আর দোতলা বাড়ি, ওপরের ঘরে ওকে রাখা হয়েছে। আমার দাদু, ওনার হাজব্যান্ড, প্লাস যে আনলো সে, তিনজন, তখন তারা তো অল্প বয়সী, তারা ধরে রাখতে পারছে না ওকে, তার এত পাশবিক শক্তিটা এত, মানে সে রীতিমতো আমি এক্ষুনি এখান থেকেই ঝাঁপ দেবো, ওকে আসতে কে নিয়ে এসছে। সে তো হলো, তো তারপরে উনি তখনই, মানে উনি গেট থেকে ঢুকছেন, এরকম গঙ্গা জলের একটা ইয়ে নিয়ে, জল ছেটাতে ছেটাতে আর মন্ত্র পড়তে পড়তে ঢুকছেন উনি। মানে সে তো ওপরে রীতিমতো মনে হচ্ছে যেন ওয়াটারলুর যুদ্ধ চলছে, যা হাতের কাছে পাচ্ছে ছুঁড়ে ফেলা, তো এরকম চলছে। তো উনি ওপরে উঠলেন আর সবাইকে বললেন কাউকে আসতে হবে না, আর যদি থাকো কেউ তাহলে কোনো কথা তো বলবে না, হয়ে যাবে, ড্রেস যেটা পরে আছো সেটা সবাই ছেড়ে নেবে, স্নান করো,
না করো, ড্রেস ফ্রেস ছেড়ে নেবে, আর যদি থাকতে পারো চুপচাপ বসে তবেই থাকো, নাহলে কেউ থাকবে না। তো ওনার হাজব্যান্ডও বেরিয়ে চলে এসছে, বলছে না আমি থাকবো না, ও আপনারা এই করুন। তো আমার দাদু আর যে নিয়ে এসছিল ওনারা দুজন আর কি, ওনার মেজ বোনের হাজব্যান্ড, ওনারা দুজন ছিলেন। আর আফটার অল মা যেহেতু মানে দিদিমা যে আর কি, আমার মায়ের দিদিমা, উনি বলেন না আমার মেয়ের ঘটনা তো আমি থাকবো, মেয়ের কাছে আমি থাকবো। তো মানে টোটাল 4টে লোক আর ওই ভদ্রলোক ঢুকলেন। বলছে এবার তখন আর কি ওকে মানে এরকম নানান ইয়ে করছে, অ্যাগ্রেসিভ তো প্রচণ্ড ওই ইয়েটা। তো তারপরে ওকে যখন জিজ্ঞেস করছে যে কেন এসেছিস সেখানে, একটা সংসারী মানুষ, কি এমন তোর ক্ষতি করেছে যে তুই এসেছিস, প্রথমে তো বলছে যাবো না, গেলে ওকে নিয়ে যাব, আমি যাব না। ওকে, গেল। তো তখন বলছে যে ওকে কেন ধরেছিস, তখন বলছে আমি তো রোজ যাই ওখান দিয়ে, অনেকেই দেখে, কেউ কিছু করে না, ও আমার গায়ে থুতু ফেললো কেন। মানে ওটা ওনার ইনসাল্ট লেগেছে, চ্যালেঞ্জ করছো তুমি আমাকে, আমি আছি না নেই। তো ভূতেরা আমার কোন অনেক গল্পের ক্ষেত্রে মনে হয় ভীষণ ওভার সেন্টিমেন্টাল একটুখানি, মানে একটুখানি এটাও তো বুঝতে হবে যে অনেকে অবশ্যই ইনি ইন্টেনশনালি ফেলেছিলেন, অনেক সময় অনেকে এমনি নর্মালি হয়তো স্পিট করে দিয়েছে, বোঝেও নি, হ্যাঁ, কিন্তু তাতে তার সাথে সাথে চলে এলো, কিংবা কেউ এই ঘটনাগুলো খুবই আকসার শোনা যায় না। তো আমার মনে হয় ওরা খুব বেশি ওভার সেন্টিমেন্টাল কখনো কখনো। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস কি মনে হয় জানো তো, যে জিনিসটা জানি না চ্যালেঞ্জ করার দরকার একদম, আমারও ওই আগ বাড়িয়ে ঘাড়ে বিপদ টাকার কোনো মানে দাঁড়ায় না, একদম ঠিক। আমি নিজে খুব ভীতু প্রকৃতির মানুষ অ্যাকচুয়ালি, আমি আই এম নট দ্যাট ফন্ড অফ যে আমাকে অত অ্যাডভেঞ্চার করতে হবে, নল এমনি ভূতের গল্প শুনছি বলছি, দ্যাট ইজ ওকে, এই অবধি আমি ঠিক আছি, এর বাইরে আর আমি যাব না। হ্যাঁ, তো এবার তো বলছে ও আমার গায়ে কেন থুতুটা ফেললো, আমি তো চলে যাচ্ছিলাম, অনেকেই দেখে আমায়, তো চলে যাচ্ছিলাম, ও ফেলেছে যখন আমি ওকে নিয়ে যাব, মানে ওর এত জানার ইচ্ছে তো আমি ওকে নিয়ে যাব। তো উনি খুব এমনিতে যে ভদ্রলোক এসেছিলেন উনি খুব উচ্চ মার্গের সাধক, কোনো আর তখন তো এখনকার মতন এত পাবলিসিটিও ছিল না, আর উনি এসবের মধ্যে ইয়েও করতেন না, মানে কিছু নেনও নি। তো তাতে উনি তখন বলছেন না আমি মানে ইটস লাইক কমান্ড করছি তোমাকে যেতে হবে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি না, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি, তুমি যাও, তোমাকে এইখানে তোমারও তো এটা কষ্ট, মানে এইভাবে আর কি রীতিমতো তাকে ইয়ে করে ছাড়ায়। মানে প্রায় আমার মায়ের কাছে শোনা 1.5-2 ঘন্টা চলে এই ইয়ে করতে 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 করতে। তো তারপরে রাজি হয়, বলছে ঠিক আছে আমি যাব। তো বলছে ঠিক আছে যাবে তো প্রমাণ দিয়ে যাও যে তুমি গেছো। তো তখন একটা জায়গা বলে, ওদের বাড়ির পাশে একটা বড় গ্যারেজ মতন ছিল, তার উপরে নিম গাছ। তো যাওয়ার সময় বলে যে মানে বলেছিল যে ঠিক আছে আমি যাব, যে আমি ওই দিকের অমুক ডালটা ভেঙে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো তারপরে সে যায়। এবার যাওয়ার পর সত্যি ওরকম মানে যা শোনা গেছে যে ওই ডালটা ওরকম ভেঙে দিয়ে চলে যায়। এবার তারপরে যখন বেশ খানিকক্ষণ ওরকম একটা ড্রেনড অবস্থা, না এক্সশন একটা অতখানি গেছে, কিন্তু ওনার না খুব একটা এই ফেসটা মনে নেই, মানে ওনার কাছ থেকে কিন্তু এরা অ্যাকচুয়ালি কিছু শোনেনি, যা শুনেছে বাকিদের কাছ থেকে, ওনার কিছু মনে নেই ওই ব্যাপারটা। কিন্তু তারপরে আমি মার কাছে যেটা শুনেছি যে দিদার হয়েছিল, দিদা এমনিতে তো মানুষটা বললাম খুব ভালো নম্র স্বভাবের, একটু রাগ ব্যাপারটা ওনার মধ্যে থেকে যায়। ওকে, ওটা ওনার থেকে যায়, যে কথায় কথায় একটা রেগে যাওয়া, আপসেট হয়ে যাওয়া, ইরিটেটেড হয়, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে থেকে ওই সোলটার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো ছিল তার কিছু কিছু আংশিকভাবে ওনার মধ্যে থেকে গেছিল। মানে কি বলতো আমার এই জিনিসগুলো নিয়ে একটু নাড়াঘাটা করতে ভালো লাগে, তো সেই জন্য কিছু বইপত্র পড়েও দেখেছি একটা ওই রেসিডিউ সর্ট অফ অনেক সময় থেকে যায়। রাইট। তো এনারও সেইটা আর কি থেকে গেছিল, যদিও আর দিদা অনেক তাড়াতাড়ি মারা যায়। মানে মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো বলি যে ওরা তো বোধহয় কম্পিটিশন করে গেছে 4 বোন। মানে বড় মাসি যে ছিলেন উনি গেছেন ধরো তোমার 42 এজে, 42-45, তারপরেই গেছেন এই
যে যার কথা বললাম, উনি মারা যান তোমার তখনকার 37-39 এরকম এজে উনি মারা যান। তারপরে এই দুই মানে আমার দিদা সবচেয়ে ছোট, দিদা সবার শেষে, তার কিছুদিন আগে ওনার মেজো মেয়ে যে ছিলেন উনি যান। এরা দুজন এজটা টেনেছিল। ওর বলে ডাক্তার মানে পরে এগোছে ওই একটা যে এফেক্ট পড়েছিল শরীরের ওপরে, মেবি সেটারও একটা কোনো ইয়ে থাকতে পারে, মানে অত ইয়াং এজে চলে গেছেন। তো এইটা ছিল ওনার ঘটনা। বেশ দারুণ সুন্দর একটা ঘটনা। আর সব থেকে বড় যেটা আমি অ্যাপ্রিসিয়েট না করে পাচ্ছি না, সেটাও তোর বাচনভঙ্গি খুব ভালো লাগছে। দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন দ্য থিং, তুমি যেভাবে কথা বলছিস, তোর প্রত্যেকটা ওয়ার্ড এত স্পষ্টতা, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি একটুখানি মানে পছন্দ করি যারা খুব গুছিয়ে সুন্দর করে কমিউনিকেট করে, আমার তাদেরকে খুব পছন্দ হয় পার্সোনালি। আমার না So, খুব এটা সুন্দর। একটা টিচার না বাই প্রফেশন? হ্যাঁ অবভিয়াসলি, তাহলে তো হবে, এটা হতেই হবে। টিচারদের মধ্যে মানে থাকে এই গুণটা, ইনবিল থাকে। ওয়েল, আমরা তাহলে নেক্সট স্টোরিটা যাই। একদম ওকে, নেক্সট স্টোরিটা একদম মানে আমার ফ্যামিলির গল্প, মানে গল্প বলবো না, ফ্যামিলির ঘটনা, আমাদের সঙ্গে হওয়া, মানে আমার নিজের ফিল করা। এটা হচ্ছে আমরা আগে থাকতাম, এখন যেখান থেকে এসছি এটা এখানে অনেক দিনই আছি। আমাদের মেন বাড়ি ছিল দেশপ্রিয়। ওকে। এবার সেখানে ফুল ফ্যামিলি থাকা হতো একসাথে। এবার ওখানে কিছু কারণবশত আমরা বাড়িটা ছাড়ি। ওটা অনেক দিনের বাড়ি ছিল, ভালোই ছিল সবই, কিছু ডিসপিউট সেটা ওটা মিলিয়ে বাড়িটা আমরা ছেড়ে দিই। এবার বাড়িটা ছাড়ার পর আমরা সাউথ কলকাতার একটা খুব মানে পপুলার জায়গায় এসে রেন্টে ফার্স্টে উঠি। তো ভালো, আর বাড়িটা না দেখলে প্রত্যেকে বলতো হ্যাঁ তোমরা এত সুন্দর বাড়িটা পেয়েছো, ভীষণ সুন্দর বাড়িটা। মানে একটা থাকে না বাইরে থেকে দেখলেও বাড়িটার ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, বাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এবার ফার্স্ট ফ্লোর ছিল। তো প্রথম এসে হ্যাঁ পুরনো পাড়া ছেড়ে আসতে অবভিয়াসলি একটা বন্ধু বান্ধব ছেড়ে এসে বাড়ি সুন্দর হলেও আমার একটু মন খারাপই লাগতো। আমি মা মানে রাতে লাইট জ্বালিয়ে বসে থাকতাম, ঘুম আসছে না। তো তখন আমি ক্লাস 9-এ পড়ি। এবার আমি, মা, বাবা, ঠাকুমা। এবার আমার ঠাকুমার প্যারালিসিস হয় তখন ক্লাস 8-এর আমার শেষের দিকে। তখন ঠাকুমার স্ট্রোক হয় আর একটা সাইড প্যারালাইজড হয়ে যায়, রাইট সাইডটা। তো তার আগে পর্যন্ত আমি আর ঠাকুমা এক খাটেই শুতাম, মানে ঠাকুমা ওয়াজ মাই এভরিথিং। তো এবার প্যারালিসিস হওয়ার পরে ওনার খাটটা আলাদা, আমার খাটটা আলাদা, কিন্তু একই খাটে, মানে একই ঘরে আমরা, ঠাকুমার খাট আলাদা। এবার আমার খাটটা পড়তে একটু মাঝখানে, কারণ যে কোনো বেডরুমে দুটো খাট রাখলে একটা মাঝখানে পড়বে, একটা সাইডে। তো ঠাকুমারটা জানলার দিকে ছিল, যেহেতু উঠতে পারবেন না, তো ওখান থেকে রাস্তা টাস্তা দেখতে পাবে। তো ঠাকুমার খাটটা ওই দিকে, আমারটা মাঝখানে। এবার বাড়িটার আমি একটু ডেসক্রিপশনটা দিচ্ছি। ফার্স্ট ফ্লোর বললাম, সামনে ব্যালকনি, ঢুকেই ডাইনিং, এই ড্রয়িং রুম, একটা আর্চ করা ডাইনিং রুমের সঙ্গে একটা কিচেন স্পেস মতন করা, তার সঙ্গে ওয়াশরুম রয়েছে একটা, আর তার পাশেই মা বাবার বেডরুম, তার সঙ্গে একটা অ্যাটাচড ছোটো ওয়াশরুম। আর আমাদের রুমটা হচ্ছে ওই ড্রয়িং রুম থেকে সামনে, আমার আর ঠাকুমার ঘরটা। আর ব্যালকনিটা কভার করছে ড্রয়িং রুম আর আমাদের বেডরুম কভার করে পুরোটা ব্যালকনি। আর পুরো মার্বেল টার্বেল দেওয়া, মানে ভীষণ সুন্দর বাড়ি। বাড়িটাকে বাইরে থেকে দেখলে কেউ বলবে না ওটা ভুতুড়ে বাড়ি। ওকে, ঠিক আছে। এবার এরকম আমাদের ঠিক সামনের পোর্শনটাতে আমাদের যে ল্যান্ডলর্ড ছিলেন তার ভাই থাকতো, ওনাদেরটা তখনও উঠছে। তো বেশ খানিকটা ছাতের পোর্শন খোলা, ওনাদের ওয়াশরুমটাও তখন বেরিয়ে ছিল, কিচেনটা সাইডে, কিন্তু সামনেটায় বেশ সুন্দর, বেশ খানিকটা জায়গা দাঁড়ানো টাড়ানো যায়, আমরা গল্প টল্প করতাম, করতাম। আর ওপরে ছাদ, আমাদের ঠিক আমাদের ঘরের মাথাটাতে ছাদটা পড়তো। এইবার আমরা যখন ফার্স্টে গেছি কিছু বুঝিনি, নর্মাল একদম ভালো সুন্দর বাড়ি। আমরা মোটামুটি গেছিলাম তোমার সেপ্টেম্বর
পুজোর আগে দিয়ে। হুম এবার প্রথম কয়েকটা মাস কিচ্ছু বুঝিনি। যেটা ফার্স্ট আমাদের করলো সেটা হচ্ছে ওখানে পাড়ার লোকজন যা হয় নতুন সব আলাপ করতে আসে, তো পাড়ার লোকজন হচ্ছে আচ্ছা আপনারা জেনে এসেছেন, বাড়িতে যে এলেন সব ঘটনা জানেন। এবার সেটা একটু শুনলে মানুষের কী ঘটনা, কারণ যে ল্যান্ডলর্ড ওনার মা থাকতেন নিচে একতলায়, ওনার স্ত্রী মারা যায় ঠিক 1 বছর আগে। হুম তো উনি ওনার ছেলে থাকতো মামাবাড়িতে বলে উনি ওইখানেই মেনলি ছেলের কাছে থাকতেন, আবার স্যাটারডে সানডে এখানে চলে আসতেন, এইভাবে উনি অ্যাডজাস্ট করে থাকতেন। ভাই রয়েছে পাশে, ভাইদেরও নিচে যে ফ্ল্যাটটা সেখানেও ভাড়াটে ছিল, আর ওনার যে ফ্ল্যাটটা হুম নিচে যেখানে ওনার মা থাকতেন, ওনার মা একটা রুমে আর আরেকটা রুমে আরেকটা ফ্যামিলি ভাড়া থাকতো। ওকে সামনে তারা প্যাসেজটা কিচেন ফিচেন ইউজ করতো, তারা থাকতো। ওনার মাও সবসময় থাকতেন না, হুম চলে যেতেন, তো ওনার ঘরটা বন্ধ থাকতো। তো ভদ্রলোক মানে খুবই ডাউন টু আর্থ, কোনো আমাদের কোনোভাবে সন্দেহ হওয়ার মতন কিছু মনে হয়নি ফ্যামিলিটা। উনি খালি বলেছিলেন হ্যাঁ আমার স্ত্রীর ভীষণ শখের ছিল এটা, এই বাড়িটা করব, আমরা থাকবো বলে বানাচ্ছিলাম, তো উনি মারা গেছেন, এখন আমরা আর কি করব, ও ছেলে যবে বড় হবে তখন দেখা যাবে, এখন তো এইভাবেই দিই। তো আমরা রয়েছি ওখানে, ভালো রিলেশন ওনাদের সঙ্গে, ঠিক আছে। এইবার মোটামুটি 3-4 মাস খুব ভালো চলে, কিছু বুঝতে পারি না, ওই আশপাশের লোকজন যেটুকু যা বলতো তাও আমরা অত গায়ে মাখিনি, চলছে। এবার যখন আমার ক্লাস 10, একটা প্রেশার তখন পড়াশুনোর থাকে, হুম আইসিএসসি ক্লাস 10, এবার আস্তে আস্তে কিছু জিনিস একটু অস্বাভাবিক লাগতে লাগলো। অস্বাভাবিক কীরকম বলছি, আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো বাবার যেরকম ওনাদের প্রোডাকশন হাউসের যেরকম একটা করে প্রজেক্ট হচ্ছে, কাজ হচ্ছে, তখন বাবা একটা ফিচারে কাজ করতেন, হঠাৎ সেটা বন্ধ হলো। কেন বন্ধ হলো ওটার কোনো পার্টিকুলার রিজন নেই, হঠাৎই বন্ধ হয়ে গেল ওই প্রজেক্টটা। ঠিক আছে, হয় এরকম অনেক কিছু। তারপরে আবার আরেকটা প্রজেক্ট হচ্ছে, এরকম কথাবার্তা চলছে কিন্তু কোনোটাই ফ্রুটফুল হয় না। এবার তার সঙ্গে বাড়ির মধ্যে কিছু টুকটাক আর্গুমেন্টস যেগুলো হয়তো এতটা আমাদের হতো না, ইরিটেশন, এগুলো শুরু হয়। দেখো সব সংসারে একসঙ্গে মানুষজন থাকলে খটাখটি লাগবে, এটা দ্যাটস ভেরি নর্মাল থিং, কিন্তু সেগুলো যদি একটু এক্সেস লেভেল হয় তখন জিনিসটা নিয়ে একটু ভাবতে হয়। তো সেই রকমই কিছু কিছু ঘটনা হতে থাকে, ইনসিডেন্টস। এবার আমার বাবারা 3 ভাই, আমার ছোটো কাকা আহমেদাবাদে থাকে, এবার মেজো কাকাও এই কাছাকাছি ফ্ল্যাট নিয়েছিল। মেজো কাকা বলছে তোরা একটু বেশি করছিস, ওটা কিছু না। তো ঠিক আছে, জিনিসটা না একটু আমরা তখন বলবো হয়তো আগের থেকে বুঝলে এতটা এগোতো না। হুম এটা না প্রাথমিকভাবে না, এটা শুধু তোদের ফ্যামিলির বলে না, অনেকেই এটা বুঝতে পারে না। ইউজুয়ালি ধর কোনো একটা জায়গাতে নেগেটিভ এনার্জিস আছে, মানে ওটা না অনেক শুধু যে কাউকে পজেস করলো ভৌতিক কিছু মানে কাউকে প্রেজেন্সটা ফিল করতে পারছিস, নট লাইক দ্যাট, অনেকভাবে কিন্তু ইম্প্যাক্টটা পড়তে পারে। এইদার এই যে তুই বললি যে ঘরের মধ্যে সারাক্ষণ অশান্তি হচ্ছে, একটা খিটিমিটি পেকে রয়েছে, কিংবা এই যে ফাইন্যান্সিয়াল লস, কোনো ভালো একটা জবটা চলে গেল, মানে হট করে হলে কিন্তু তুই বুঝতেও পারবি না, কিন্তু হয়তো পরে দেখা গেছে যে সেই বাড়িটা যেই মাত্র সে ছেড়ে দিল তখন কিন্তু আবার একটা বেটার অপশন পেয়ে গেল। আর একটা হচ্ছে ডিজিজ, ধর কোনো বাড়িতে ঢোকার পর এমন কোনো রোগ দানা বেঁধে বসলো, বা এক একটা বাড়িতে দেখবি এত নেগেটিভিটি, রোগ ভোগ চলতেই থাকে, মানে কিছু না কিছু কারো না কারো, ডাক্তারের পেছনে অর্ধেক পয়সা চলে যাচ্ছে। তো এইটা না তখন মানুষ তো অতটা বুঝতে পারে না, ভূত দেখলে তবু তুই বুঝবি যে এখানে কিছু একটা আছে, ভয় পাবি। এইগুলোতে তো মানুষ ভাবে নিয়তি, সেই ফেরেই আমাকে ঘুরতে হচ্ছে। এবার তো প্রথম দিকটা আমরা ওই রকমই করেছি। আর ঠাকুমার তো
প্যারালাইসিস হয়ে গেছে আমাদের লেক রোডের বাড়িতে থাকতেই, লেক রোডে যে বাড়িটা ছিল ওইখানে থাকতেই হয়েছে, তো নতুন করে ওটা কিছু নয়। এইবার ছোট্ট ছোট্ট জিনিসগুলো চোখে পড়ে কীরকম, এবার আমি বললাম একটা আর্চ ছিল যেটা ডাইনিং রুম অ্যান্ড ড্রয়িং রুমকে আলাদা করছে, আর আমাদের বেডরুম থেকে আর্চের এটা একদম পুরো ভিউটা ক্লিয়ার। তো ঠাকুমার খাটটা যেহেতু সাইডে, আমি তার পাশের খাটটাতে শুচ্ছি, এবার আমার পাশেই এখানে টিভিটা ছিল, আমি আর ঠাকুমা প্রচুর টিভি দেখতাম, তো টিভিটা সাইডে রাখা। এবার টিভি বন্ধ থাকলেও স্ক্রিনে কিছু ইয়ে পড়লে সেটা দেখতে পাওয়া যাবে। ঠাকুমা এরকম 2-1 দিন বলেছে আমার পায়ের কাছে কি মানে আমার নাম ধরে, আমার ডাক নাম ধরে বলছে তুই দাঁড়িয়ে আছিস, বা আমার ঠাকুমা খুব মনা মনা বলতো, মনা দাঁড়িয়ে আছিস, না তো আমি তো পাশে শুয়ে রয়েছি, ওখানে দাঁড়াবো কেন। আমার মনে হলো ঠিক আছে। আর আমার ঠাকুমার প্রচণ্ড সাহস, মানে উনি এক্সেসিভ, মানে চোর এসেছে শুনে বেরিয়ে যাওয়া পাবলিক। তো ঠাকুমার ছিল না, ঠাকুমা বলছে না হয়তো মনের ভুল। উনি কিন্তু ওটা প্রায় দিনই বলতেন, তো ওটা ওরকম। তারপরে আমি হয়তো শুয়ে অনেক সময় ঘুমের মধ্যে চোখ খুলে যায় না, চোখটা হয়তো খুলে গেছে, আমার না মনে হচ্ছে ওই আর্চের পাশ দিয়ে, পিলারের পাশ দিয়ে কেউ একটা দেখছে। আমিও প্রথমে ওটা মনের ভুল ভেবে ছেড়ে দিয়েছি। তারপরে না মানে লিটারালি একটা কেউ তাকিয়ে থাকলে বোঝা যায় না, তোমাকে কন্টিনিউয়াসলি লক্ষ্য করেই যাচ্ছে, তুমি চোখ বন্ধ করে থাকলেও ইউ উইল ফিল ইট। আমি ওটা কিন্তু বেশ ফিল করতাম যে কেউ একটা দেখে মনে হয় ওখান থেকে। গেল তো তারপরে না মানে এবার জিনিসটা একটু বেশি হয়ে গেলে আমার ছিল বালিশ টালিশ নিয়ে মার কাছে গিয়ে মাঝখানে ঢুকে যাওয়া, মা বাবার মাঝখানে। কী হলো এখানে এসেছিস না, ঘুম আসছে না বলে মাঝখানে ঢুকে গেলাম। আর বেশি ঘাঁটাতাম না, সারা সকাল তো স্কুলে থাকি, আর কী দরকার বলে বলতাম না। এবার আমাদের এরকম চলছে, একতলায় যে ভদ্রমহিলা যারা রেন্টে থাকতেন ওনার এক মেয়েটা তখন চাকরিতে ঢুকলো ওখানে, তো বড় মেয়ে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন। উনি একদিন হঠাৎ হাউ মাউ করে খুব একটা, আর উনি না সবেতেই একটু হাইপার হয়ে যেতেন ভদ্রমহিলা, খুব একটা ইয়ে করতে করতে দিদি একটু বেরো, ইয়ে হয়েছে, হ্যাঁ এখানে দরজার সামনে দেখলাম কি একটা দাঁড়িয়ে রয়েছে তোমাদের দরজার সামনে। মা বলছে তুমি সবটাতেই তুমি একটু বেশি দেখো। না আমি পরিষ্কার দেখেছি এখানে কেউ একটা দাঁড়িয়েছিল। তুমি দাঁড়িয়েছিলে? তো ভাইয়ের যে মানে আমাদের ল্যান্ডলর্ডের যে ভাই, ওনার ওয়াইফ ছিল, বলছে ওর নাম করে বলছে আমি শিখা দাঁড়িয়েছিল। তোমার বলছে দেখো জিজ্ঞেস করো ডেকে। জিজ্ঞেস করছে, বলছে না তো আমি তো বাচ্চা দুটোর কাছে রয়েছে, আমি তো যাইনি, কাকে দেখলাম। তো যাই হোক, যেহেতু উনি অত হাইপার হতেন, ওনাকে তুমি ভুলভাল কিছু দেখেছো, তাকেও ইয়ে করা হয়েছে। এইবার একদিন ওই ল্যান্ডলর্ডের ভাইয়ের বউ, ওনাদের বললাম না কিচেনটা বাইরে ছিল, তো বাইরে আসতে গিয়ে একদম মানে বিভৎস চিৎকার। ওর চিৎকার শুনে আমরা তাড়াতাড়ি সিঁড়ির লাইট টাইট জ্বালি, সন্ধ্যের মুখটাতে, কমপ্লিটলি সন্ধে হয়নি, সন্ধে হওয়ার মুখটাতে যখন আলো পড়ে আসে এরকম টাইমটাতে হতো ঘটনাটা। ও এবার তখন বলে না আমি পরিষ্কার দেখেছি চুল খোলা কেউ একটা দাঁড়িয়ে আছে। বলছে আমি পরিষ্কার দেখেছি, আমি এত ভুল দেখবো না। আর ওরকম হাইপার নয়। তো বলছে আমি পরিষ্কার দেখেছি, পেছন ফিরে দাঁড়ানো, বেশ এতটা চুল, কোঁকড়া চুল, আমি দেখেছি কাউকে একটা দাঁড়িয়ে থাকতে। আমরা তো দরজা খুলে দেখছি কেউ নেই, না কোথাও কেউ নেই। এদের তো যাই হোক চেঁচামেচি করাতে যে আশপাশের লোক ইয়ে হয়েছে, ওকে তাড়াতাড়ি তখন ইয়ে করা হলো। এইবার তো মা তারপর থেকে বললো দরকার নেই, বিকেল হলেই বাইরের লাইটটা জ্বালিয়ে দেবো, দেখা যাক কেউ কোনো লোকজন আসে কি আসে, সবটা তো সবসময় বোঝা যায় না, তো ঠিক আছে খেয়াল করবো এবার থেকে। এবার যাই হোক ওরকম রয়েছে। আরেক দিন মানে তার কিছু দিনের পরে, খুব যে বেশি দিনের ব্যবধান হচ্ছে তা কিন্তু নয়, এবার ও তখন এই মহিলাই ও ওরকম বেরিয়েছে বাথরুমে যাচ্ছে বা কিছু একটা করতে, গরমকাল ছিল, ট্যাঙ্কটা ঠিক আমাদের বেডরুমের ওপরেই মোটামুটি পড়বে বাড়ির যে ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের সামনে না, ওই ট্যাঙ্কের অনেক সময় উঁচু জায়গা থাকে না, বেশ বসা যায়,
বলছে আমি ওইখানে, আবার ওরকম চিৎকার, আর ও এবার চিৎকারটা দিয়েছে কে দাঁড়িয়ে রয়েছে, কে উঠেছো ওপরে, এই বলে বলার সঙ্গে সঙ্গে নাকি উইদিন আ ফ্ল্যাশ গায়েব। আর বলছে আমি ওই রকমই দেখেছি, ওরকম চুল খোলা ওই রকম। মানে আমার এখন বলতে গেলেও কেউ একটা গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, তো বলছে হ্যাঁ ওরকম দেখেছি। আর ওই ঠিক সেম ওই সন্ধে হওয়ার টাইমটাতে প্রত্যেকে দেখতে, মানে ও যে দেখেছে দুটোই ওই রকম টাইমিংসে। এইবার সেটা নিয়ে একটা মানে রীতিমতো এবার ইয়েতে যে কে কাকে দেখা যায় তাহলে। তখন এবার আশপাশ থেকে পাড়া প্রতিবেশী তারা বলছে "হ্যাঁ, তোমরা জানো না"। সে জানো না কি জানো না, না তোমরা খোঁজ নিয়ে আসোনি, জমিটা ভালো না, এই তো উনি মারা গেলেন এরকম। তার মধ্যে মানে যা হয় মানুষের নানান কুসংস্কার বলো বা বলো। ওই একতলায় যে ভদ্রমহিলা থাকতেন উনি বললেন আমার মনে হয় ওনার তো অনেক আশা ছিল এই বাড়িটা, উনি বোধহয় এরকম। তাতে তার বাড়ির লোকরা বলছে যে উনি খুব ভালো স্বভাবের ছিলেন, ওনার এইরকম করে ঘুরে বেড়াবেন বলে তো মনে হয় না। আর আমরা কাজ সব যা যা রীতিরেওয়াজ মেনে করা সবই করেছি, কি এটার কি সলিউশন বেরোবে? আর হতেও পারে মনের ভুল মানুষের, তার তো কোনো প্রমাণ এরকম নেই, কেউ কি মেনে নিতে চায় জিনিসটা? আর ওনারা ভাড়া দিয়েছেন, আজকে আমরা ছেড়ে দিলে অন্য কেউ থাকতে আসবে। তো এরকম চলছে ঘটনা টুকটাক। এর মধ্যে মাদের যে বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথ, ওখানে না ঠিক স্নান করার জায়গা নেই, একটা টয়লেটের মতন রয়েছে, খুব আর্জেন্সি না হলে ওখানে স্নান করা যায় না। একদিন আমি ঢুকেছি স্নান করতে, আমার বোধহয় স্কুলের কিছু ছিল যে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, সামনের ওয়াশরুমটাতে বাবা ঢুকেছে, আমি ওটাতে ঢুকেছি। ঢুকে না আমার একটা কেমন জানি না ফিলিং হলো, আমিও তখন ছোট, ক্লাস 10, এমন তো কিছু না, যে আমার না মনে হচ্ছে আমি একা নই, আমার না কিরকম একটা ভীষণ অস্বস্তি হতে না আমি বেরিয়ে এসেছি। এমনিতে আমার একটু বন্ধ জায়গার একটু প্রবলেম আছে, বাট ওরকম ড্রাস্টিক কিছু না। তো আমার ঢুকেই না ভীষণ অস্বস্তি লেগেছে, আমি বেরিয়ে এসেছি। আমি বলছি না ঠিক আছে, আমার দেরি হবে, আমি ওয়েট করবো, বাবার হলে তারপরে যাব। গেল। তারপরে আমার ঠাকুমা ক্রমাগতই ওই জিনিসটা বলতেন যে পায়ের কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। একদিন ওনার মতন লোক রীতিমতো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে মানে আমাকে না মশারির তলাতে হাতে যেই উঠতো, আমি কি দেখ না আমার পায়ের কাছে কি দাঁড়িয়ে রয়েছে। কোথায়, আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা না, আমি বলছি আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে, লম্বা মতন কি একটা দাঁড়িয়েছে। আমি দূর, তোমার চোখের ভুল, তুমি ঘুমোতো, তুমি সারাদিন আমার সঙ্গে ওই ভুতুড়ে বইঠই দেখো। তখন নানান রকমের প্রোগ্রাম হতো, সব হয় না ভূতের সিরিয়াল ফিরিয়াল, তো আমিও দেখতাম, মাও দেখতো, ঠাকুমাও দেখতাম, ওই সব দেখেছো, ওইগুলোই কিছু একটা মনে তোমার ফিল হচ্ছে। গেল। তার সঙ্গে সঙ্গে এবার যেটা আমি বললাম, ফাইন্যান্সিয়াল একটা কোনো উন্নতি নেই, এটা ভীষণভাবে ফাইন্যান্সিয়াল কোনো উন্নতি নেই, মানে ঠিক যতটুকু দরকার ততটুকু হচ্ছে, পারলে কখনো সেটাও হচ্ছে না। আর তার মধ্যে বাবা হঠাৎ এমন অসুস্থ হলো যেটার না কোনো মানে জ্বর এসেছে, জ্বরের ফার্স্টে নর্মাল আমরা যে ট্যাবলেটসগুলো খাওয়া হয় সেই দেওয়া হয়েছে বাড়িতে, তারপরে ডাক্তার, সেটাতে কমলো না, ডাক্তার মানে প্রায় 1 মাস যাবত ডাক্তার যত রকমের টেস্ট আছে করিয়ে নিয়েছে, কিচ্ছু নেই, তো জ্বর কমছে না। একদিন এমন হলো হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। তো পাড়ার লোকজন ডেকে কোনো রকমে তাকে শোয়ানো করা। তো তখন আমাদের সামনের উল্টো দিকের একজন ভদ্রলোক থাকতেন, উনি খুব ওনারা বারবারই বলতেন। তো উনি তখন বলেন একটা কথা বলি, আপনারা না বাড়িটা ছেড়ে দিন। আমার কেন জানি না মনে হচ্ছে এটা বাড়ি রিলেটেড, আপনাদের তো আসতে দেখেছি, 3-4 মাস আপনাদের দেখেছি, আমার মনে হয় এটা বেটার হবে, বাড়িটা ছেড়ে দিন। তো আমরাও তখন, এখন দেখো হুট করে বললে তো আর হয় না, আর যেহেতু ঠাকুমা অসুস্থ তাকে নিয়ে যাওয়া, তো ঠিক আছে, মোটামুটি একটা ইন্টেনশন তখনই হয় যে না ঠিক আছে বাড়িটা ছেড়েই দেব। এইবার তো বাবার আস্তে আস্তে মানে বাবার প্রায় 2-2.5 মাস লাগে বাবার সুস্থ হতে। কিন্তু ওটাও একটা বলছি, তখন একজন আমাদের পরিচিত একজন ভদ্রলোক অ্যাস্ট্রোলজার ছিলেন, শখে অ্যাস্ট্রোলজি করতেন আর কি উনি। তো ওনাকে আমরা কন্ট্যাক্ট করি,
ওনার সঙ্গে আমাদের অনেক দিনেরই যোগাযোগ, আমাদের দেশপ্রিয়র বাড়িতে থাকতেই যোগাযোগ ছিল। তো ওনাকে আবার এই ঘটনাগুলো আমরা বলি। তো উনি তখন বললেন, ঠিক আছে আমি দেখছি, চেষ্টা করছি একদিন আসতে, না হলে তোমরা একদিন এসো আমার সঙ্গে দেখা করো। তো ওনার সঙ্গে গিয়ে দেখা করা হলো। দেখা করতে উনি বাবাকে তোমার মহামৃত্যুঞ্জয় কবচ হয় তাই দিলেন। তো সেটা বাবা এখনও ইউজ করে, মানে বাবা এখনও পড়ে থাকে। তো উনি ওটা দিলেন। তো তারপরে উনি তখন বলেছিলেন কয়েকটা কথা, যে কোনো কাজের কথা বাড়ির বাইরে করো, এই বাড়িতে থাকাকালীন কোনো কাজের কথা বলবেই না, কোনো প্রজেক্ট, কোনো কিছু, কোনো কাজের কথা এই বাড়িতে থেকে বলো না। কোনো ভালো কিছু, শুভ কাজ, এনিথিং বাড়ির বাইরে ডিসকাশন করো। আর যতটা তাড়াতাড়ি পারো বাড়িটা ছেড়ে দাও। বাড়িটা সুটেবল লাগছে না, আমি তো যেতে পারছি না এই মুহূর্তে, বাড়িটা কেন জানি না, একটা যেখানে থাকছো সেখানে যদি নেগেটিভ এনার্জি থাকে তোমার ওপরে, যা মানে যদি তার প্রভাব পড়ে, একটা ছায়া থাকে না, তার উপর তো বলছে যে আমি ফিল করছি যে তোমাদের জিনিসটা ঠিক যাচ্ছে না, তো বাড়িটা ছেড়ে দাও পারলে। এইরকম তো ঘটনা মাঝখানে হচ্ছে। তার মধ্যে ওই একতলার যে ভদ্রমহিলা, ওনাদের সঙ্গে মানে অদ্ভুত অদ্ভুত জিনিস। ওনার হাজব্যান্ড বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে বাথরুমের ছিটকিনিটা একটা সাইডে ঘুরিয়ে আমরা অনেক সময় বন্ধ করি, তো উনি আর অতটা বন্ধ করেননি, জাস্ট টেনে দিয়েছেন ছিটকিনিটা। উনি বলছেন উনি টেনে দিয়ে মুখে চোখে জল দিচ্ছেন, উনি পরিষ্কার দেখছেন ছিটকিনিটা এরম সার করে সাইডে ঘুরে গেল। হলো বলছে যে ছিটকিনি খুলতে পারে, কারোর ধাক্কা লেগে ছিটকিনি খুলতে পারে, ওরকম সাইডে যাবে কি করে, তা তো সম্ভব না। উনি আর বাথরুমের কাজ ছেড়ে দরজা খুলে বেরিয়ে এসেছেন, বলছে না থাকবো না। এই কীরকম ইয়ে। তারপরে ওনাদের আরও টুকটাক হতো, সব ওনারা বলেননি, হতো। এবার ওনারা রীতিমতো এক বেলার মধ্যে ডিসাইড করলেন বাড়ি ছেড়ে দেবেন। সেটা কেন বলছি, রোববার সকালবেলা বসে আছেন, এবার ওই প্যাসেজটাতে ওনাদের একটা ছোটো ডিভান টাইপ ছিল, ওনার মেয়ে থাকতেন। এবার রোববার ওনার মেয়ে ওখানে বসে, ভদ্রমহিলা রান্নাঘরে, আর ভদ্রলোক বেডরুম থেকে বেরোচ্ছেন। উনি পরিষ্কার, মানে এটা ভদ্রলোক বলেছেন, মানে যার কারণে আমরা আরও বিশ্বাস করলাম জিনিসটা। উনি বলেন আমি পরিষ্কার দেখলাম বাথরুমের দিক থেকে কেউ একটা বেরোলো, স্ট্রেট রান্নাঘরে ঢুকে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। একটা মহিলা, এই মহিলাকেই কিন্তু দেখতে পাওয়া যায়, একজন মহিলা। বলে আমি পরিষ্কার দেখলাম, কে গেল করে উঠেছে। তো এরাও যে কী হয়েছে, তুমি কাকে কে? মা তো রান্নাঘরে, ওনার মেয়ে বলছে না আমি পরিষ্কার দেখলাম বাথরুম থেকে কে বেরিয়ে রান্নাঘরে ঢুকলো। তো ওনার ওয়াইফ বলছে আমি তো রান্নাঘরে আছি, এখানে তো কেউ নেই, আমি তো কাউকে দেখিনি। তো ভদ্রলোক বললেন আর দরকার নেই রিসার্চ করে, চলো আমি আজকেই ছাড়বো। মানে ওনারা যেভাবে বাড়ি ছাড়লেন না, মানে কি বলবো, মানে সাইকেল ভ্যানের মধ্যে যেভাবে পেরেছেন জিনিসপত্র একটা চাদরে বেঁধে আর কি, ওনারা কোনো রকম একটা বাড়ি দেখে বলে আমি 1 মাস থাকি 2 মাস থাকি, আমি সেভাবে আগে বেরিয়ে যাই, তারপরে দেখবো এই বাড়িতে থাকবো না, সামথিং ইজ ডেফিনেটলি রং। ওনারা সন্ধেবেলার মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। এবার তখন আমাদেরও একটা মনে হচ্ছে যে হয় না, সব ছেড়ে দিলে তখন নিজেদেরও মনে হচ্ছে না এবার তো সত্যি বাড়িটা ছাড়া খুব দরকার হয়ে পড়েছে, এটা লাগছে না। এবার এরকম আমরা বাড়ি দেখতে আরম্ভ করি, টুকটাক দেখা হচ্ছে, হচ্ছে, এটা পছন্দ হচ্ছে, ওটা হচ্ছে না। এর মধ্যে একদিন আমাদের এই যে ভদ্রলোকের কথা বললাম যিনি অ্যাস্ট্রোলজার ছিলেন, উনি হঠাৎ একদিন বললেন যে আচ্ছা আজকে কোনো তিথি অনুযায়ী, উনি বললেন আমি রাত্রিবেলা একটা যজ্ঞ করব এরকম এক ইয়েতে, তো তোমাদের কিছু করতে হবে না দাদা, একটা বড় সাইজের মোমবাতি রান্নাঘর বা কোথাও একটা এরকম জেলে রেখো, সারা রাত দেখবে যেন মোমবাতিটা না নেবে, আমি ওটা দিয়ে রাখছি। ঠিক আছে, তো আমরাও বড় সাইজের মোমবাতি একটা এনে সারা রাত জ্বালিয়ে রেখেছিলাম। উনি তারপরে পুজো টুজো সারা রাত কী হয়েছে, তো পরের দিন বাবাকে যেতে বলেছিলেন, তো উনি প্রসাদ দিয়ে দেন, কিছু বলেননি উনি। তারপরে
কেন করেছিলেন কী বৃত্তান্ত উনি সেদিন কিচ্ছু বলেননি। এবার আমরাও তখন বাড়ি দেখতে আস্তে আস্তে আরম্ভ করি। কাছাকাছির মধ্যে ফার্স্টে দেখা হয়, কারণ জায়গাটা আমার স্কুলের খুব কাছে ছিল, সেই জন্য মোটামুটি কাছাকাছির মধ্যেই দেখা হয়। ইনফ্যাক্ট পাড়ার লোকরাও খুব হেল্প করে, তারা মানে সে কোথাও বাড়ি দেখলে ইয়ে করা। তো মোটামুটি 2-1টা বাড়ি আমরা শর্টলিস্ট করেছি। তো একদিন সন্ধে সন্ধে আমি আর বাবা আমার কাকার বাড়িতে গেছি। আর কাকারা তখন ওইখানটা ছেড়ে এখন যেখানে পার্মানেন্টলি তারা চলে গেছে ওইখানে, সেটা তোমার নবীনা সিনেমার কাছে। তো একটু ডিস্টেন্স, বেশ খানিকটা ডিস্টেন্স এই জায়গাটার থেকে। তো আমি আর বাবা ওখানে গেছি একটু কাকার বাড়িতে। ঠাকুমা রয়েছে ঠাকুমার ঘরে, মা তো মা গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এসে মা শাড়ি পরছে বেডরুমে। এবার রান্নাঘরে লাইটটা জ্বলছে, ড্রয়িং রুম ডাইনিং স্পেস দুটো আলো নেবানো, ঠাকুমার ঘরে আলো জ্বলছে, টিভি দেখছে ঠাকুমা, আর এই বেডরুমের আলো, বাথরুমের আলো নেভানো। এবার কি হচ্ছে, বেডরুমের আলো পড়ছে, রান্নাঘরের আলোটা পড়ছে, তাতে যেটুকু আলো ডাইনিং স্পেসটাতে। মা বলছে, মা হঠাৎ দেখছে একটা কোনো মানুষ যদি একটু আস্তে আস্তে টোলে টোলে হাঁটে, তার যে ছায়াটা যেরকম পড়বে ওই রকম একটা কেউ আসছে, এরকম তার ছায়াটা পড়ছে। মা ছায়াটা পুরো দেখেছে, আচ্ছা পুরো এরকম টোলে 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 টোলে। মা বলছে আমি না দেখছি, বলে কিছুক্ষণের জন্য মনে হলো মা মানে আমার ঠাকুমা, বলে তা মনে হতেই উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড মনে হয়েছে মা তো হাঁটতে পারে না, মা তো প্যারালিসিস পেশেন্ট, সে তো খাট থেকেই উঠতে পারে না, মা আসবে কী করে ওখানে। এবার আমার মা কি ভেবেছে যে বোধহয় দরজাটা খোলা, কেউ ঢুকে পড়েছে। মা বলছে মা শাড়িটা পরতে পরতে তখনই একটা জোরে কেড়ে ওখানে এরম করে একটা ডাক দিয়েছে জোরে। বলতে মা বলছে আমার এটা নিজের চোখে দেখা যে ভ্যানিশ, পুরো ভ্যানিশ জিনিসটা। মানে আমরা ফেরার পরে মা বলছে আমি তো বলতেও পারছি না, কারণ ঠাকুমা একটা টাইমে তার ইয়ে ছিল, এখন সে নিজে হাঁটতে চলতে পারে না, তাকে বলাটা একটা আরও বেশি। আমরা ফিরতেও মা তখন কিচ্ছু বলেনি, মা খালি বললো বাড়ি ফাইনাল করে নাও। আসতেই মা বললো শোনো বাড়ি ফাইনাল করে নাও, যা পাও অত কিছু দেখার দরকার নেই, মোটামুটি যা আছে বাড়ি ফাইনাল করো, এ বাড়িতে থাকবো না। আর আমার বাবা না কোনো জিনিসের ডেপথে খুব একটা ঢোকেন না। তো বাবা বলছে কেন, কি হয়েছে, কিছু হয়েছে, কেউ কিছু বলেছে, কিছু বলছে না কেউ কিছু বলেনি। আমি বলছি তো বিয়ে করবো না। তো ঠিক আছে, মোটামুটি বাড়ি ফাইনাল হলো। বাড়িটাও যে বাড়িটার ঘটনা বলছি তার থেকে ধরো 2-3টে গলি পরে একটা বাড়ি পাওয়া গেল। তো তারা খালি বললো আমরা একটু রং ঠং করে দেবো, এই একজন টেনেন্ট বেরিয়ে যাচ্ছে, তো আমরা একটু পরিষ্কার টস্কার করে রং ঠং করে দেবো, তার জন্য যেটুকু টাইম লাগবে। তো ধরো আরও বললো 1 মাস একটু ওয়েট করে যান। আমাদের তখন মনে হচ্ছে 1 মাস, একটা দিন হলে পারলে উঠে চলে যাই এরকম। তো ঠিক আছে, কারণ বাড়িটা খুব ভালো, পছন্দসই বাড়িটা, ঠিক আছে 1 মাস একটু টেনে টুনে ওয়েট করে জানেন, ঠিক আছে চলো 1 মাসই থাকবো। মানে ওই 1 মাস যে আমরা মানে না রীতিমতো পারলে 4 জনে এক ঘরে শোয়ার মতন অবস্থা। আমি তো পুরো খাটটাকে, আমার ওই ক্যাম্প খাট টাইপের ছিল, সেটা পুরো ঠাকুমার খাটের সঙ্গে প্রায় লাগিয়ে অর্ধেক উঠে যাওয়ার মতন অবস্থা। যতই সাহস দেখা অত তো ইয়ে নেই। যখন শুনছি ঘটনাগুলো এরকম, তার মধ্যে মা আমাকে বলেছিল যে এই 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 দেখেছি। এবার তো আমার আরও তখন বলছে স্কুলে যতক্ষণ থাকতে পারা যায় ততক্ষণ ভালো। হ্যাঁ, এবার এই যে কথাগুলো তখন একটা বাড়ি ফিক্স হয়ে গেছে, নিজেদের মধ্যে কথাটা ইয়ে হয়ে গেছে যে হ্যাঁ কিছু আছে বলেই আমরা ছাড়ছি বা ইয়ে। এবার শুরু হয় না ওপেনলি ব্যাপারগুলো। কীরকম, দরজা বাথরুমের বন্ধ করে এলাম, ল্যাচ মারা, দরজা খোলা, আচ্ছা সোফায় বসে কথা বলছে, বাবার কাছে এসছেন একজন ডিরেক্টর, উনি বসে কথা বলছেন, আমি কাকু কাকু বলতাম।
কাকু না হঠাৎ লাফিয়ে দেবে, এই ভাই তোমাদের বাড়িতে কি আছে, আমি বসবো না এখানে। কি হলোটা কি তোমার? আরে আমার তখন থেকে প্যান্ট ধরে টানছাল, দুধ ওটা তো তোমার ভুল কিছু একটা, তুমি তোমার নিজের পা লেগে গেছে। কতবার নিজের পা লাগবে? আমি পা টান করে বসে আছি, আমি বুঝতে পারছি আমার পা ধরে এরম এরম করে আমার টানছে মনে হচ্ছে, আমি বসবো না। উনি উঠে বেরিয়ে চলে গেলেন। না, আমার বাবাকে বলছে, তিলক তুমি এসো স্টুডিওতে কথা বলবো, ইয়েতে কথা বলবো, তোমরা বাড়ি শিফট করছো তো, তখন কথা বলবো। এইরকম এমন জিনিস দাঁড়ালো, ল্যান্ডলর্ড যে ভদ্রলোক, উনি ভাড়াটা নিতে তো ওপরে আসতেন, দাদা আপনি না আমাকে নিচে এসে দিয়ে যান। তারপরে নিচেও আসা বন্ধ, উনি বলেন ওই বাড়িতে গিয়ে দেবেন। আমি তো আমার মানে শ্বশুর উনি বাড়িতে আছি, নিজেই আর ঢুকতে পারছেন না না নিজের বাড়িতে। ওখানে গিয়ে দেবেন। বাবা বলছে আচ্ছা আমরা তো রয়েছি ওখানে, না দাদা এসে দেবেন, না হলে একটা কাজ করুন, যেদিন আপনারা ছাড়বেন সেদিন দেবেন। তখন নয় দেবেন। মানে এমন অবস্থা। এবার তখন মা বলছে দাঁড়া তো খোঁজ নেব কি ঘটনাটা। আর আমার মায়ের না মানে হচ্ছে কার এত সাহস এরকম, আমি খোঁজ নেব ব্যাপারটা কি, দেখি তো খোঁজ নিয়ে জিনিসটা কি। খোঁজ নিয়ে দেখা গেল যে ওই বাড়িটার পাশে না বেশ খানিকটা মাঠ মতন বাড়ি রয়েছে, বাড়িরই ওটা একটা কম্পাউন্ড মতন এরিয়া, ওটা পুকুর বোঝানো জমি। আচ্ছা। এবার ওইখানে যাদের বাড়ি, সেই বাড়িরই কোনো মেয়ে ওই পুকুরে ডুবে সুইসাইড করে। আচ্ছা। এবার সেও যে সুইসাইড করেছিল কোনো রিজনে, সেটা কিন্তু কেউ জানে না কেন করেছে। এখন বলে ওই জমিটাই খারাপ, যে মেবি ওকেও কেউ ইনসিস্ট করেছে ওইটাতে। কাকে দেখা যায় ওই মহিলার ব্যাপারটা কিন্তু একটা কমন, তাকে নাকি মানে পরে জানা যাচ্ছে অনেকেই টুকটাক দেখেছে। এবার সে কে, কিভাবে সে মারা গেছিল, বা কেন আসে কি বৃত্তান্ত, নোবডি নোজ। কিন্তু ওই পুকুরটাই হচ্ছে মেন, মানে জমিটাই খারাপ। তার উপরে বাড়িটা করার পরে বললো ডিস্টারবেন্স, এবার সবাই খেয়াল করে না, কাউকে অতটা এফেক্ট করে না। আমরা বাইরে থেকে এসছি, মেবি আমাদের ওপরে, যারা আমরা বাইরের থেকে এসে আমাদের ওপরে এফেক্টটা বেশি। তো আমরা ফাইনালি মানে বাড়িটা ছেড়ে, মানে মনে হয় মানে যেদিন আমরা গিয়ে উঠলাম, আমরা তারপরে 1 মাস তো বলেছিল যে বাড়িটা নেব, তাদেরকে না লিটারেলি বললাম যে এই বাবা বললো ঘটনা, তখন বললেন ঠিক আছে 1 মাস না হোক 1 সপ্তাহ টাইম দিন, আমরা মোটামুটি রেডি করে দিচ্ছি, চলে আসুন, থাকতে হবে না। বুঝতে পেরেছি ও এই গল্প জানা এ হয়। এবার তারা পুরনো বাসিন্দা হতে পারে, তারা জানে। মানে এমনও হয়েছে, আমি ঠাকুরটা ছিল মাদের বেডরুমে, তো আমার একটু ভজন করা করার একটু আমাদের এটা বাড়িতেই রয়েছে, তো ঠাকুমা করতেন। তো আমি একদিন এরকম সন্ধেবেলা বৃহস্পতিবার করে ভজন করার আমার ছিল, তো আমি ওরকম করছি। তুমি বিশ্বাস করো যতক্ষণ পর্যন্ত আমি ওখানে রয়েছি ওইটুকু ঠাকুরের জায়গার সামনেটাতে, আমার না খালি মনে হচ্ছে কেউ সাইড দিয়ে না কন্টিনিউয়াসলি পায়চারি খাচ্ছে। মানে একটা কেউ হাঁটা চলা করলে রুমের মধ্যে যদি মুভমেন্ট হয় তুমি বুঝতে পারবে, সে কীরকম মনে হচ্ছে যেন পারলে আমাকে ওইখানেই বোধহয় ঘাটটার মুটকে দেবে, এরকম একটা ব্যাপার। এরকম মানে একটা রাগের সঙ্গে কেউ যদি ঘোরে, ওই রকম ওখান দিয়ে মনে হচ্ছে যেন আশপাশ দিয়ে ঘুরছে একটা আমি তাড়াতাড়ি ভজন শেষ করে মানে রীতিমতো করে বেরিয়ে গেছি রুম থেকে। কীরকম একটা অস্বস্তি লেগেছে। আর তখন যেহেতু বয়সটা খুব কম, এমন কোনো এক্সপিরিয়েন্সও সেরকম একটা ক্লাস 10-এর কি, আমাদের তখন সব জিনিসটাই একটা অন্য এয়ারে, টিনেজ একটা অন্য থাকে, তো অত ডেপথ দিয়ে চিন্তা করতাম না। কিন্তু মানে চিন্তা করতে আর কি বলতে পারো বাধ্য করেছিল যে ইয়েস দেয়ার ওয়াজ সামথিং রং। আর বাধা পড়তে আরম্ভ করে কিন্তু বাড়িটা ছাড়ার টাইমে। মানে যেদিন আমরা বাড়ি ছাড়ছি কোনো ট্রান্সপোর্টের লোক পাওয়া যাচ্ছে না যারা শিফটিং করাবে, আর প্রচুর জিনিস, একটা আমাদের সেট আপ রুমের, একটা মায়েদের সেট আপ, প্লাস ধরো টেবিল চেয়ার্স তো রয়েছে, ডাইনিং রুম ড্রয়িং রুমের তো থাকেই,
আর প্লাস আমার বাবার না শুটিংয়ের প্রচুর জিনিসপত্র বাবার বাড়ি মানে আমাদের বাড়িতে থাকতো, সেগুলোও যাবে, ক্যামেরা রিলস ফিলস সেগুলোও যাবে। তো অত জিনিসপত্র তো আর হাতে হাতে শিফট হয় না। সকালবেলা বললো যে ট্রান্সপোর্ট যার করার কথা ছিল, বলে আমি না কোনো লোক পাচ্ছি না, আপনারা না আরেকটা দিন থেকে যান না, আমি দেখছি পরের দিন কী করা যায়। বাবা বলে আর একটা দিন থাকবো না, তুমি ছাড়ো, আমরা গিয়ে ওখানে মাটিতে শুয়ে পড়বো। মানে রীতিমতো আমি, মার বাবা জিনিসগুলোকে হাতে হাতে করে নিয়ে রেখে এসেছি। তার সঙ্গে পাড়ারও 2-1 লোকজন, হ্যাঁ দিন না কিছু এরকম, মানে এইভাবে আমরা জিনিস শিফট করেছি যে ভাই আমরা গিয়ে বাড়িটা ছাড়ি। আর তারপরে সন্ধেবেলা ও 2টো ভ্যান কোনো রকমের ব্যবস্থা করে নিয়ে এসছে যে এতে করে তুলবো। ঠিক আছে, তাও শিফট করা হচ্ছে। যেহেতু ঠাকুমার প্যারালিসিস ছিল, একটা সোফা বা খাট আগে শিফট করিয়ে দেওয়া হতো যে ওনাকে নিয়ে গিয়ে বসাতে হবে বলে। তো তখনও ঠাকুমা রয়েছে, জিনিস কয়েকটা ওই সোফা টোফাগুলো নিয়ে যাচ্ছে। কারেন্ট অফ হয়ে গেল, পুরো ঘুরঘুরটি অন্ধকার, সারা পাড়া অন্ধকার, মোমবাতি জেলে, আর মোবাইলও তখন তো স্মার্টফোন ছিল না, ছোট্ট ফোন, সেটার আলোটা জেলে মোমবাতি জেলে শিফটিং হচ্ছে। মানে এই করে আমরা গিয়ে ওনাদের বাড়িতে উঠলাম, তা ধরো 8টা 8:30টার সময়। আমরা বাড়িটা ছাড়লাম, মানে বিশ্বাস করো বাড়িটার থেকে বেরোলাম, লাইট এলো। মানে ওটা যে আমাদের কি এক্সপিরিয়েন্স। আরও তো ধরো দিনে রাতে টুকটাক অনেক কিছুই হয়েছে, যেটা বললাম হেলথ ইস্যুসটা আমরা প্রচণ্ড ভুগেছি ওইখানে, টুকটাক লেগেই থাকতো। ফাইন্যান্সিয়াল ইস্যুস ছিল, রিলেশনশিপ বেসড, মানে ঝগড়া অশান্তি, অনেক কিছু এরকম টুকটাক ছিল। এবার পরে জানা যায়, মানে ওই যে ভদ্রলোকের কথা আমি বললাম, উনি খালি বললেন যে আমি মানে আপনারা ঠিকঠাক মতন ওখান থেকে বেরোন, সেটাই আমার ছিল। বলে যে ছিল ওখানে কোনো এন্টিটি ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আর তার টার্গেট ছিল আমার বাবা। বাড়ির যে হেড, বলে ওরা দেখেছে, মানে বলে এরা কিন্তু দেখে, সবাইকে সচরাচর করে না, এফেক্ট করে না। আচ্ছা, মানে এটা ওই ভদ্রলোক বললেন যে ভদ্রলোকের কাছে তোরা গেছিলি কাজটা করাতে? হ্যাঁ, অ্যাস্ট্রোলজার যে বললাম ভদ্রলোক, উনি বলছেন আমার টার্গেটটা ছিল আমার বাবা। ও সবচেয়ে নরম সরম, আমার বাবা একটু নরম সরম মানুষ বললো, কারণ বাকি মহিলা 3জন যারা, আমার ঠাকুমা তো প্যারালিসিস পেশেন্ট বলে, কিন্তু ওনার প্রচণ্ড স্ট্রং পার্সোনালিটি, ওনাকে সম্ভব না। আমার মা তোমার যা যা অ্যাস্ট্রোলজিক্যাল বলে সব দেখে করে বলছে বৌদিকেও সম্ভব না কোনোভাবে করা। আর আমার কথা বলছে মামুনিরও সেরকম নেই যে ওকে ওরকমভাবে করবে। বলে দেখেছে, বলে এরা দেখে আসে, মানে ধরে আর কি, যাকে নরম পাবে, এটা খুব স্বাভাবিক, এটা জেনারেল, নরম মাটি পেলে মানুষও করে। তো সেরকমই বলো টার্গেটটা ছিল প্রাণে মারার। তো ফাইনালি মানে ওখান থেকে বেরিয়ে এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স, মানে বোধহয় লাস্ট ডে অবধি মনে থাকবে, একটা বিশাল আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, একটা মানে এটার গল্পর আকারে একটা জায়গায় বসে বলছিস, শুনছিস, সেটা একরকম, বাট একটা দিন ওই বাড়িতে কাটানো, 3 years আমরা ওখানে ছিলাম, 2.5 বছর ধর মোটামুটি 2.5 বছর আমরা ওখানে ছিলাম। ভূতের গল্প শুনতে ভালো লাগে, বাট যারা প্রত্যেকটা মোমেন্টকে এক্সপিরিয়েন্স করে না, বাপরে বাপ, ভীষণ। মানে আমার আইসিএসসি দেওয়া ওই টাইমে, আমি 10 পাস করেছি ওখান থেকে, মানে সব কিছু কি করব, একটা জায়গায় মানে ট্র্যাপড মতন হয়ে গেছিল জিনিসটা। টাইম এনিওয়েজ, একটা খুব সুন্দর এপিসোড, একটা খুব সুন্দর সুন্দর ঘটনা ভরা একটা এপিসোড, আর এত সুন্দর করে তুই প্রেজেন্ট করেছিস। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর আমার মনে হয় চান্দ্রীকে দেখে ক্যামেরার ওপাশে যারা আছো তাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই এটা মনে হচ্ছে যে আমরাও তো চলে আসতে পারি শ্রেয়াদির স্টুডিওতে, আর এখানে আমরা এসে আমাদেরও স্টকে থাকা নানান রকমের ভৌতিক, দৈবিক বা বাস্তবিক যে কোনো ধরনের ঘটনায় কিন্তু তোমরা শেয়ার করতে পারো। তাই একদম দ্বিধাবোধ করো না, চটপট করে আমার স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে সেখানে তোমরা ডায়াল করে নাও আর চলে এসো আমার এখানে। সো চান্দ্রেয়ী,
থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুব খুব খুশি হয়েছি। আগামী দিনে আশা করি যে আবার দেখা হচ্ছে আমাদের। একদম একদম। আর আমি না তোর জন্য কিছু গিফটস এনেছিলাম। গিফটস, আমি গিফটস পেতে খুব ভালোবাসি। আমি একেবারে ফর্মাল মানুষ নই, কখনোই বলি না এই বাবা এটা আর কি দরকার ছিল, আই নেভার ডু দিস, বিকজ আমি গিফটস পেতে খুব ভালোবাসি। আর এই ব্যাপারে আমি খুব ব্লেসড পার্সন যে তোরা সবাই মিলে আমাকে ভীষণ ভীষণ প্যাম্পার করে স্পয়েল করতেও ভালোবাসিস। দেখি কি গিফট আছে, দর্শকদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আমি ওটার মধ্যে সব রেখেছি। আচ্ছা, ফার্স্টে তো যেটা রয়েছে এখানে একটু তোর বাচ্চাদের জন্য চকলেটস আছে, পুচকুদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এইখানে ফার্স্ট অফ অল আমার কোম্পানির জিনিস, এটা আমার বানানো, এটা আমার মায়ের বানানো। আচ্ছা, উনি ক্রাশি কাজ করেন কি? মা বুনতে খুব ভালোবাসে, এটা আচ্ছা। শখে করে মা। তো আর এই কোম্পানিটা আমার, মানে Okay. কোম্পানি বলবো এখন just Take ছোট্ট the name, no একটা problem. মানে ছোট্ট একটা স্টার্টআপ আর কি। Okay. আমি রেজন, তারপরে তোমার হ্যান্ড পেইন্টেড জিনিস, কি চেইনস এটসেট্রা এইসবগুলো নিয়ে কাজ করি, ক্যানভাস পেইন্টিংস। তো এইটা আমার মা এমনি বসে বসে বানাচ্ছিল, তো মাকে বললাম যে চলো এটাও তো আচ্ছা, আমাদের এটা দেখি। কালেকশনে রাখছি। এটা এটা বাটুয়া না? বটুয়া টাইপ। ওকে, এটা একটু ডিসপ্লে করি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান। খুব খুব কিউট এটা। হ্যাঁ, আচ্ছা, আর Of course. এইগুলো সব আমার বানানো নিজের হাতে। ওয়াও একটা রেজিন আছে, একটা টেরাকোটা আছে, আর একটা আমি মিনাকারি করেছিলাম। ওয়াও, আমি তুমি ইয়াররিংস আই হোপ তুই পড়িস নানান রকমের। হ্যাঁ, ইয়ারিংস মোটামুটি পরা হয়, যদিও ওই দুটো বাচ্চার চাপে আর হ্যাঁ। এখন আর ড্রেসের সাথে ম্যাচ করে আগের মতন করে না, পরা না, হয় ওটা না। হয় না। বাট আই ট্রাই মাই বেস্ট যে যখন যখন নিজের জন্য সময় পাই তখন আমি একটু ভালোবাসি নিজেকে প্যাম্পার করতে, নিজের যত্ন রাখতে একটু পছন্দ খুব করি। এটা খুব দরকার। ইম্পর্টেন্ট। কারোর উপরে ভরসা না করে না নিজেকে নিজে প্যাম্পার করাটা খুব খুলে ভালো। দেখায়। খুব সুন্দর ইয়ারিংস গুলো, এগুলো হাতে বানিয়েছে, এতটা সুন্দর। ওয়াও, এটা একটা সুন্দর পাখি। ওয়াও, এটা তো অতটা স্ক্রিনে হয়তো বোঝা যাবে না। খুব ছোট্ট। হ্যাঁ, হ্যাঁ ইয়ারিংস আর কত বড় হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে অনেক রকমের আছে। এটা ক্লে না? হ্যাঁ, এটা এটা একটা ক্লে আর একটা রেজিন। রেজিন দিয়ে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি ডেফিনেটলি এগুলো ট্রাই করব আর আমি পরে তোকে দেখাবো। অবশ্যই আমাকে কমপ্লিমেন্ট করিস আমাকে কেমন লাগে। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইটা আমি একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়েছি আর একটা কি চেইন। ও মাই Hand গড, painted. আরে কত গিফট পেয়েছি আজকে। এত গিফটস কে পাই। ঠিক আছে, এটা দেখি। ও ওয়াও, ফ্রিজ ম্যাগনেটটা আমি তোর পডকাস্টের নামটা দিয়ে বানিয়েছি। Thank you. This is amazing. Thank you. Yes, real talk with Shreya. This one. থ্যাংক ইউ। আমি এমনিতেই ফ্রিজ ম্যাগনেট খুব পছন্দ করি, মানে এটা তো প্যাশন। আমরা ঘুরতে যারা ভালোবাসি, হ্যাঁ। তো যারা ট্রাভেল লাভার হয় তারা সবাই যখনই কোথাও যায় কিছু কিনতে লাগে না, জাস্ট ফ্রিজ ম্যাগনেট এনে ওটাকে স্টিক করে দিতে ইচ্ছা করে। সো দিস ওয়ান ইজ রিয়েলি ভেরি স্পেশাল টু মি। আমি আইডিয়া ভাবছিলাম কি বানাই, তারপর মনে হলো না এটা বেস্ট হবে। ভীষণ মানে ভেতর থেকে খুশি, ভীষণ খুশি। অনেক গিফটস পেয়ে তো মানুষ অনেক রকমের খুশি হয়, এই রকম ভালোবাসা, এই রকম একটা আন্তরিক জিনিস পেলে কান্না বেশি ভালো লাগে। সো থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস আছে। হ্যাঁ, আর কি কিছু আছে ব্যাগে? না, প্যাকেটটা আর কি আছে এটা বলতো? তোর বাচ্চাদের, তোর আচ্ছা। না। আচ্ছা, এইটা আমি কোস্টার্স বানিয়েছিলাম। ওকে, কোস্টার আচ্ছা। ও, এগুলো পেইন্ট করা না? পেইন্ট করা, সবই পেইন্ট করা। আচ্ছা, এটা আমি আর খুলছি না তাহলে। না না, এখানে কোস্টার্স আছে। সো কত গুণী তুই, কত কিছু ও বানায়। আচ্ছা, সো কারো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে নক করে নেবে, আমি ওর নাম্বারটা প্রোভাইড করে দেবো, তোমরা নিয়েও নিতে পারো ওর কাছ থেকে। বেস্ট অফ লাক ফর ইউর নিউ ভেঞ্চার। আমি ভীষণভাবে চাই, আমি সবসময় চাই আমি গ্রো করি, আমার সাথে আমার আশপাশের সব মানুষরা একসাথে গ্রো করুক। সো তোদের নতুন যে ইনিশিয়েটিভটা নিয়েছিস, এই স্টার্টআপটা অনেক অনেক এগোক, অনেক বড় হোক। হ্যাঁ, অল দ্য ভেরি বেস্ট। আশা রাখি খুব তাড়াতাড়ি হবে। অ্যান্ড আবার সবাইকে বলে দিলাম, যাদের ইচ্ছা তারা প্লিজ কন্ট্যাক্ট করো, চলে এসো এখানে। আর আজকের মতো এপিসোডটা তাহলে এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।